আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি আকাশ পাঠাবো তোমার ঠিকানায়, পর্ব সংখ্যা 18। লেখনীতে জেরিন আক্তার নিপা। বাড়িতে ফিরতে ফিরতে অন্য দিনের চেয়েও আজ একটু বেশি দেরি হয়ে গেল। না এখনও স্বাভাবিক হতে পারছে না। এ মেন্টাল বা কে? তার কথাই বা কে বলেছে মারামারির সময় সে কেন ওখানে দাঁড়িয়ে দেখতে যাবে? কোন গাধা তার নাম বলেছে জানতে পারলে নয়না ওটাকে মেরে মেরে তক্তা বানিয়ে দিত। ফাইজলামের একটা সীমা থাকে। ঝামেলা এড়িয়ে চলতে চায় বলে কে লোক ওকে জোর করে ঝামেলা জড়াতে যাচ্ছে? আশ্চর্য! পড়াশোনার জায়গায় সে নেতামি করবি আর মার খেয়ে হাসপাতালে ভর্তি হলে নির্দোষ মানুষদের সাক্ষী খুঁজবি? এসব ভাবতে ভাবতে বাসার সামনে এসে গেছে। সিএনজি থেকে নেমে ভাড়া দিয়ে গেটের ভেতর ঢুকে পড়লো। আর ফিরতে দেরি হচ্ছে না দেখে মা টেনশন করছে। নয়না বাসায় ঢুকে দ্বিতীয় চমকটা পেল। রামশা দরজা খুলেছে। ওদের বাড়িতে রামশাকে দেখে নয়না অবাক হলো। রামশা হেসে বলল, এত অবাক হওয়ার কিচ্ছু নেই। তুমিও তো বলো আমি নাকি তোমাদের বাড়িতে আসি না, তাই এবার চলে এলাম। নয়না হাসলো। ভেতরে ঢুকতে ঢুকতে দেখলো আরও কে এসেছে। পায়েল আপুকে দেখতে পেল। আপু প্রেগনেন্সির 6 মাস চলছে, পেটটা অনেকটাই বড় হয়েছে। আপুকে দেখতে আগের থেকেও গুলুমুলু লাগছে। হঠাৎ ওদের এখানে আসার কারণ কি ঠিক ধরতে পারছে না নয়না। নয়না ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। এত দেরি করে ফেলায় মা কতক্ষণ বকাবকি করলো। নয়না মার বকুনি গায়ে নামা কী বলল, আপুরা কখন এসেছে মা? অনেকক্ষণ। আপুর ননদকে দেখলাম এসেছে, আজ থাকবে? না, কখন চলে যাবে? চলে যেত। তোর জন্যই অপেক্ষা করছে। কেন এসেছে ওরা? মা মাংসের বাটি নয়নার হাতে ধরিয়ে দিয়ে বলল, টেবিলে নিয়ে রাখ। দুপুরে খাবার সময় কখন চলে গেছে, তোর জন্যে এখনও খায়নি ওরা। নয়না মনে মনে বলল, বাবা, তার জন্য এত দরদ কেন সবার? সবাই একসাথে খেয়ে উঠল। খাবার পর জানতে পারলো আপুরা কেন এসেছে। রামসার বিয়ে কার্ড নিয়ে এসেছে। রামসা বিয়ে করছে। কাকে করছে? ইস, বেচারা সাফিন সাহেবের তো তাহলে দুঃখের দিন চলেছে। রামিসা হাসি মুখে বলল, প্রথম কার্ডটাই তোমাকে নিয়ে দিতে এলাম নয়না। নয়না মুখে হাসি রেখে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে রামসা বুঝতে পেরে বলল, তোমার জন্যই তো বিয়েটা হচ্ছে, তাই প্রথম দাওয়াত তোমার পাওনা। এবার নয়না কপালে ভাঁজ পড়ল। সে বলল, আমার জন্যই? বিয়েটা কাকে করছো তুমি? রামসা শব্দ করে হেসে রহস্য করে বলল, তোমার হাতেই তো কার্ড, খুলে দেখো। নয়না কার্ড খুলে বরের নাম পড়ে অবিশ্বাস্য প্রায় চেঁচিয়ে উঠল, এটা কি সম্ভব? এটা কিভাবে সম্ভব? এই সম্ভবটাকে তুমি সম্ভব করেছ, অসম্ভবটাকে। সেদিকে তুমি না বুঝলে আজকে এই দিনটা আসতো না। তোমার বোঝানোর পর আমিও ভেবেছি বলদটাকে একটা সুযোগ দেওয়া যায়। 4 মাসে নাকি দড়ি দিয়ে চৌকির মতো পেছনে ঘুরিয়েছি। শেষে ওর কান্নাকাটিতে বিয়ের জন্য রাজি হয়েছি। তবুও হাজার শর্ত দিয়েছি, সব শর্ত মেনে নিয়েছে। ঘর জামাই থাকতেও রাজিও। তবুও আমাকে বিয়ে করবে। তুমি তো সাংঘাতিক মেয়ে। ধন্যবাদ। এবার ব্যাগপত্র গুছিয়ে নাও, তাড়াতাড়ি করো। এখনও অনেক কাঠ বিলানো বাকি। আমার হাতে সময় নেই। নয়না রামসার কথা বুঝতে না পেরে বলল, আমি ব্যাগপত্র গোছাবো কেন? আমি আজ কেন এসেছি? তোমাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। বিয়ের ডেট দেখোনি তুমি? বিয়ের আর মাত্র 10 দিন বাকি আছে। 10 দিন আছে। রামসাওকে ওদের বাড়িতে নিতে চাই শুনে নয়না আটকে উঠল। এই মেয়ে এসব কী বলে? নয়না ঘোর আপত্তি জানিয়ে বলল, এ মা, বিয়ের 10 দিন আগে আমি তোমাদের বাড়ি গিয়ে কি করব? 2-3 দিন আগে চলে যাব, কথা দিচ্ছি, কিন্তু 10 দিন না। 2-3 দিন আগে গিয়ে কি করবে? ততদিনে তো বিয়ের অর্ধেকই হয়ে যাবে। মেহেন্দি, সঙ্গীত, হলুদে তো 3 দিন লেগে যাবে। আর কত শত শপিং বাকি আছে। না না, তুমি আজই যাবে, আমি কিন্তু না শুনবো না। এরকম করে না না রামসা, 10টা দিন অনেকগুলো দিন। ওর কথা শুনে রামসা হেসে ফেলল। 10টা দিন শুধু 10টা দিনই, অনেক দিন না। আমি তোমার কোনো কথা শুনছি না। আঙ্কেল আন্টিকে আমি রাজি করিয়ে নিয়েছি। নয়না অসহায় চোখে মার দিকে তাকায়। মা দেখি কিছুই বলছে না। 10 দিন ও বাড়িতে থাকতে হলে নয়না বেঁচে থাকবে না। পায়েল নয়নাকে তাড়া দিয়ে বলল, নয়না তাড়াতাড়ি কর, তোর দুলাভাই অপেক্ষা করছে। আজ আমাদের ডাক্তার কাছে যাওয়ার কথা। নয়না না কাউকে শুনলো না। নয়নার না কেউ শুনলো না। রামসা এরকমভাবে জেগে ধরেছে তাকে ছাড়া নাকি বিয়ে করবে না। এ কোন জ্বালায় পড়লো সে? এখন তো মনে হচ্ছে ওর বিয়ে না করাটাই ভালো ছিল। বেচারা সাফিন সাহেবের কথা ভেবে সেদিন নয়নাকে বুঝিয়েছিল, এই মেয়ে তার বোঝ মেনেছে ঠিক আছে, কিন্তু এখন তাকে ছেড়ে বিয়ে করবে না, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? রামসার এত জোরে জোরে দেখে মাও বলল, মেয়েটা এত করে বলছে, ওকে তো না করতে পারছি না। কিন্তু মা, আমার কি পড়াশোনা নেই? 10 দিন ক্লাস মিস দিলে অনেক ক্ষতি হয়ে যাবে। কি করবি এখন বল? আত্মীয় না হলে না করে দেওয়া যেত। মেয়ের শ্বশুর বাড়ি, পড়তো না। নয় না, ভালো লাগছে না। ওই বাড়িতে যেতে ইচ্ছে করছে না। সে নাকি কান্নায় কেঁদে বলল,
ওই বাড়িতে আমার ভালো লাগে না মা, আমি যাব না। যাব না যাব না করেও তাকে যেতেই হলো। 10 দিনের জন্য জামা কাপড় গুছিয়ে বোনের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ওই বাড়িতে গেলেই ওই লোকটার সামনে পড়তে হবে। গতবারে লজ্জা বলেই বসেছিল প্রায়, এখন আবার লোকটার সামনে হবে। হায় আল্লাহ, এসবের কোন মানে হয়? 4 মাসেই দ্বিতীয়বার ওই বাড়িতে ফিরে এলো নয়না। নয়নাকে দেখে সবাই খুশি। আফসানা তো ওকে পেয়ে খুশিতে বলেই বসলো, তুমি চলে যাওয়ার পর বাড়িটা কেমন খালি খালি লাগছিল নয়না। তুমি সারা জীবন আমাদের বাড়িতেই থেকে যাও, তোমাকে আমাদের কাছে রেখে দিই। বিয়ের আয়োজন এখনও তেমনভাবে শুরু হয়নি, এত আগে এসে বসে থাকার কোন মানে হলো? আপুটাও নাচুনি আর তার ননদও আরও বেশি। আপু তাকে বাড়িতে রেখে ডাক্তারের কাছে গিয়েছে, রামসা সাফিনকে নিয়ে বান্ধবীদের বিয়ে কার্ড দিতে গেছে। নয়না এতক্ষণ আফসানা ভাবির সাথেই ছিল। ভাবির স্বামী বাড়ি এলে তিনি চলে গেলেন। নয়না পুরোপুরি একা হয়ে গেল। একা একা কী করবে ভেবে না পেয়ে হাঁটতে হাঁটতে আপুর শাশুড়ির খোঁজ করতে লাগলো। আপুর শাশুড়ি মানুষটা ভীষণ সাদাসিধা। এমন একজন মানুষকে ছেড়ে ওই লোকটা অন্য নারীতে সুখ খুঁজতে পারে? ওই লোক পৃথিবীর কোনো মেয়েকে ভালোবাসা পাওয়াই ডিজার্ভ করে না। নয়নাকে দেখে দিলরুবা বলল, একা একা ভালো লাগছে না না? নয়না মৃদু হেসে মাথা নাড়ালো। দিলরুবা চা করছিল। এ বাড়িতে অনেকগুলো কাজের লোক থাকলেও নিজের কাজ তিনি নিজেই করতে পছন্দ করে। চা খাবে? চায়ের কাপে চুমুক দিয়ে নয়না আবিষ্কার করলো এত ভালো চা সে কোনোদিনও খায়নি। মাও ভালো চা বানায়, কিন্তু এই চাটা অন্যরকম। নয়নাকে তৃপ্তি করে চায়ের কাপে চুমুক দিতে দেখে নীলরুবা মনে মনে হাসলেন। কেউ তার হাতে বানানো কোনো কিছু খেতে পছন্দ করলে তার ভালো লাগে। দুজন চা খেতে খেতে টুকটাক গল্প করছে। এরকম চা এর আগে আমি কোনোদিনও খাইনি। অবশ্য আমি চা কফি খুব কম খাই। তোমার পছন্দ হয়েছে? যতদিন এখানে আছো চা খেতে ইচ্ছে করলে আমাকে বলবে, ঠিক আছে? আমিও মোটামুটি রান্না পারি, একদিন আপনাকে রেঁধে খাওয়াবো। ফোনের দিকে তাকিয়ে দায়ান বাড়িতে ঢুকছিল। আশেপাশে খেয়াল নেই তার। হঠাৎ খিলখিল শব্দে কোনো নারী কণ্ঠ হাসি কানে আসতেই ফোন থেকে চোখ তুলল। আশেপাশে তাকিয়ে দেখলো লনে চেয়ার পেতে মা একটা মেয়ের সাথে বসে হাসতে হাসতে দুজন কিছু বলছে। মেয়েটা কে হতে পারে মাকে দেখা যাচ্ছে না, কিন্তু মেয়েটা উল্টো পাশ ফিরে বসেছে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। নয়না হাসি থামাতে পারছে না। দিলরুবা তার দাদা দাদির বিয়ের পরের কত মজার ঘটনা বলছে। আমার দাদি ছিলেন গ্রামের মেয়ের, বয়সও অনেক কম ছিল। দাদা দাদি এরকম আরও অনেক মজার ঘটনা আছে। আমার বড় হওয়ার পর দাদা আমাকে ওসব গল্প বলতো, দাদিকে খেপাতো। নয়না এখনও হেসে যাচ্ছে। দায়ন কপাল কুঁচকে মাকে দেখছে। মা কতদিন পর এরকম মন খুলে হাসছে। মেয়েটা কে হতে পারে যার সাথে মা মন খুলে হাসছে, কথা বলছে? দিলরুবা ছেলেকে দেখে কাছে ডাকলেন। এখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। দিলরুবা কার সাথে কথা বলছে দেখার জন্য নয়না ঘাড় ঘুরিয়ে দেখলো। দায়ানকে দেখে ওর মুখে লেগে থাকা হাসি কিছুটা মলিন হয়ে গেল। দায়ান নয়নাকে দেখেছে 4 মাস পর আবার দেখা। সে ওদের দিকে এগোলো না, মাকে বলল, তোমরা বসো, আমি রুমে যাব। দায়ান ভেতরের দিকে পা বাড়ায়। নয়না হাঁপ ছেড়ে বাঁচল। মনে মনে স্বস্তি বোধ করল। যাক, লোকটা আজ অন্তত জেছে পড়ে কথা বলতে আসেনি। রাতে দায়ান রুমে শুয়ে ফেসবুক স্ক্রল করছিল, তখনই মা ঘরে আসে। দায়ান মাকে দেখল। দিলরুবা ছেলের কাছে আসে। দায়ান মার হাত ধরে টেনে বসিয়ে কুলের ওপর মাথা রাখলো। দিলরুবা সযত্নে ছেলের মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। দায়ান মার কোলে শুয়ে ফোন টিপছে। দিলরুবা বিরক্ত নিয়ে বলল, এটার মধ্যে কি এমন আছে সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকতে হবে? দায়ান ঘাড় উল্টে মাকে দেখলো, হেসে ফেলে ফোনের পাশে রেখে বলল, যাও, রেখে দিলাম, এটাকে একেবারে ফেলে দে, সে আর বেশি ভালো হবে। এটার পেছনে মিস্টার হকের কত খরচ আছে জানো? ফেলে দিলে এখন আর নতুন আরেকটা কিনে দেবে বলে মনে হয় না। স্বামীর কথা উঠতে দিলরুবার মন ভার হয়ে গেল। মানুষটা তাকে তো ছেড়েছেই, নিজের ছেলে মেয়েগুলোকে ছেড়ে গেছে। এখন আর ওরা আগের মতো বাবার সাথে কথা বলে না। বাবা ছেলেতে মিলে সন্ধ্যাবেলায় আর আগের রকম রমরমা আড্ডা জমে ওঠে না। এখন বাবা বাড়িতে এলে ছেলেরা ফিরে না। মাকে মন খারাপ করার সুযোগ না দিয়ে দায়ান অন্য কথায় চলে গেল। মা ছেলে অন্য কথা বলল। কথা বলার এক পর্যায়ে দিলরুবা ছেলেকে জিজ্ঞেস করলো, নয়নাকে তোর কেমন লাগে? দায়ান ভ্রুকুচকে চোখ উল্টে মাকে দেখলো। মার কথাটা কি চলছে বোঝাতে চাচ্ছে। মা হঠাৎ করেই কথাটা জিজ্ঞেস করেছে কেন? দায়ান প্রশ্ন বোঝেনি, এমন ভাব করে বলল, মেজ বৌমার বোন নয়নাকে তোর কেমন লাগে? দায়ান পাল্টা প্রশ্ন করলো, কেমন লাগে বলতে? আছে না যে এই মেয়েটা ভালো, ওই মেয়েটা খারাপ, কাউকে দেখি তো ভালো খারাপ বলা যায় না। তার উপর তুমি আবার
কোনো অর্থ জানতে চাচ্ছ সেটাও আমাকে বুঝতে হবে। ধুর, কথা পেটাস না তো, সোজাসুজি বল, নয়নাকে পাত্রী হিসেবে তোর কেমন লাগে? দায়ান মাথায় হাত দিল। এই রে, সেরেছে। মার মাথায় তাহলে এসব চলছে? দায়ান সেদিনের ছাদের ঘটনা মনে করলো। নয়নার মুখ থেকে ওই গালিগুলো শুনলে মা হার্ট অ্যাটাক করবে। সে মারই ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়ে বলল, এসব কিছু ভেবো না মা, আপাতত আমিও ভাবছি না। কেন, নয়না কি খারাপ? ভালো সেটাই বা তুমি জানলে কিভাবে? মানুষ দেখেই বোঝা যায় কে কেমন। বাবাকে দেখে তুমি বুঝেছিলে বাবা কেমন? দায়ন কথাটা বলতে গিয়েও থেমে গেল। কথাটা বললে মা কষ্ট পাবে, মাকে কষ্ট দেওয়ার মতো কোনো কথাই বলতে চায় না সে। এটা পর্ব ১৯। রামসার বিয়ে শপিংয়ে এসেছে ওরা। সবার সাথে নয়নাকে জোর করে নিয়ে আসা হয়েছে। নয়না আসতেই চাচ্ছিল না। ও ওখানে গিয়ে কি করবে? রামসা তো ছিলই। পায়েলের আশকারা জোড়াজুড়ি শুরু করে দিল। বাধ্য হয়ে নয়নাকে আসতেই হলো। শপিং মলে এসে বসে আছে ওরা। দায়ানকেও আসার কথা ছিল, কিন্তু সে আসতে দেরি করছে। সাফিন বলল, দায়ান ভাই আসতে থাকুক, ততক্ষণে আমরাও দেখতে থাকি। অনেক কেনাকাটা করতে হবে তো। ওরা শাড়ি দেখতে বসে গেল। মলের সব শাড়ি দেখিয়ে ফেলেছে, তবু ওদের পছন্দ হচ্ছে না। পায়েলাপুর ডিজাইন ভালো লাগছে না, তো আফসানা ভাবির কালার পছন্দ হচ্ছে না। রামসা তো ঠিক করতেই পারছে না কী নিবে সে। নয়না এইসব ঝামেলায় গেল না। সে ওদের থেকে একটু দূরে চেয়ারে বসে আছে, সময় কাটানোর জন্য ফোন ঘাটাঘাটি করছে। রামসা ইতিমধ্যে দায়ানকে কয়েকবার কল করে ফেলেছে। দায়ান অনেকবার, একবার জানিয়েছে সে রাস্তা জ্যামে পড়েছে, ওরা কেনাকাটা করতে থাকুক। আর তার আরও ১ ঘন্টা পর কল করলে বলল ও পৌঁছে গেছে, এই তো শপিং মলে ঢুকেছে। পায়েল একটা শাড়ি নিয়ে গায়ে নিয়ে নয়নাকে ডেকে বলল, নয়না দেখ তো এটা কেমন, আমাকে কেমন লাগবে? নয়না ফোন থেকে চোখ তুলে আপুর দিকে তাকিয়ে দেখলো। রঙটা তো পছন্দ হয়নি, কেমন কটকটে রং, চোখে লাগছে, ভালো না। পায়েলের এটা রেখে অন্যটা দেখতে লাগলো। নয়না মনে মনে হাসলো। পায়েল আপু আসলে নিজের কোনো পছন্দ নেই, সে যা পছন্দ করবে তা কেউ খারাপ বলে দিলে তার পছন্দ হয়ে যাবে। আফসানা ভাবিও তার স্বামীর জন্য অপেক্ষা করছে, বরের পছন্দের শাড়ি নেবে হয়তো। রামসা সেটা ধরে, সাফিন সবই ভালো বলছে। এই নিয়ে রামসার রাগারাগি শুরু করে দিল। সবই তো তোমার ভালো লাগে, দেখা যাবে শাড়ির মতো সব মেয়েকেও তোমার ভালো লাগবে, যে কোনো একটাতে আটকে থাকতে পারছো না কেন? সাফিন সিদ্ধান্তহীনতায় ভুগছে। রামসা তো সব কিছুতেই ভালো লাগছে, এতে ওর দোষটা কোথায়? মেয়েটা এত সুন্দর। মাথার চুলকে সাফিন বলল, তুমি যেটা নিচ্ছ আমার তো সেটাতেই তোমাকে ভালো লাগছে, মনে হচ্ছে এটাতে তোমাকে সব থেকে বেশি সুন্দর লাগবে। আমার এমন মনে হওয়ার দোষ কি আমার? সাফিনের পাগলামি দেখে রামসা মনে মনে হাসলো। এই ছেলে আস্ত পাগল। তবুও রামসার চেহারার ভাব কঠিন করে বলল, দোষ তোমার না, দোষ তোমার চোখের। অতি শীঘ্রই চোখের চিকিৎসা করাও। দায়ান এসেছে। নয়না সময় দেখল। মন্ত্রী সাহেব পাক্কা ২ ঘন্টা লেট করে এসেছে। কাজকর্মে তো বেকার, কিন্তু ভাবখানা এমন যেন রাজ্যের ভার তার উপরে। দায়ান এসেই মহল গরম করে ফেলল। দেখা গেল সবাই তাকে চেনে, ওকে বিশেষ খাতির করছে। নয়না ফোনে চোখ রেখেই মুখ মুচড়ালো। নাটক যত সব। দায়ান ওদের তাড়া দিতে লাগলো, বলল, কিরে, এখনও কিছুই দেখা নেওয়া হয়নি? ১ ঘন্টা সময় দিলাম বাপ, এখন এখনের মধ্যে যা যা নেওয়া নিয়ে নে, তার বেশি আমি থাকতে পারবো না, আমাকে যেতে হবে। নয়না মনে মনে বলল, মন্ত্রী সবার মিটিং রেখে এসেছে, ১ ঘন্টা তার অনেক সময়। শপিং মলে লোকেদের সাথে দায়ানের বেশ চেনা জানা আছে। সে এইখানকার সব থেকে বেস্ট শাড়িগুলো দেখাতে বলল। রামসার পাশে বসতে বসতে দায়ান আর চোখে একবার নয়নাকে দেখল। রাতে মার বলা কথাটা মনে পড়ে গেল। মনে মনে ভাবল, এই মেয়ের যা ভাব, মা এর সাথে আমার কিছু হওয়ার সম্ভাবনা দেখেছে। ভাইয়া, এই শাড়িটা দেখো তো। দায়ান রামসার দিকে ফিরে বলল, সুন্দর, কিন্তু আমার বোনের জন্য থেকেও বেস্ট ডিজার্ভ করে। মেহের বারবার কল করছে। নয়না প্রথমবার ধরলো না, কল কেটে দিয়ে মেসেজ করলো, কিন্তু নাছরবান্ধা মেহের সামনে কল করেই যাচ্ছে। নয়না এখান থেকে উঠে একটু দূরে সরে কল করলো। সমস্যা কি তোর? বারবার কল দিচ্ছিস কেন? তুই আবার তোর বোনের শ্বশুরবাড়ি গিয়েছিলি? কাহিনি কি বলতো? আমার থেকে কী লুকাচ্ছিস তুই? ও ছেলের সাথে তোর কিছুমিছু চলছে? নাউজুবিল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। মানুষ পেলি না আর তুই? তাহলে এত ঘন ঘন বোনের বাড়িতে কি অন্য কোনো বোনের বাড়িতেও যাস না? ৪ মাসে দ্বিতীয়বার এ লোকের বাড়িতে গেলি। তুই আমার বয়ফ্রেন্ডের মতো রিয়্যাক্ট করছিস দেখে আমার হাসি পাচ্ছে। আমি শখে আসিনি শাকচুন্নি, আপু ননদের বিয়ে, তাই আসতে হয়েছে। কিন্তু ওই লোকটা তোর আশেপাশে নেই তো? নয়না দূর থেকে তাকিয়ে দায়ানকে দেখল। জলজন্ত একটা মিথ্যা কথা বলে ফেললো সে। না দোস্ত, এ মালটা কিন্তু সুবিধার না, তুই ওর থেকে দূরে দূরে থাকিস। এ কথাটা তো
তোর বলে দিতে হবে না, ফোন রাখ এখন। সবার থেকে দূরে এসে কথা বলছি, মানুষ মাইন্ড করবে। নয়না ফিরে এসে আগের চেয়ারে বসলো। এবার আর ফোন হাতে নিল না। সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকলে মানুষ অন্য কিছু ভাববে। রামসা নয়নাকে উদ্দেশ্য করে বলল, নয়না তুমিও দেখো না, নিজের পছন্দে নেওয়া সবচেয়ে ভালো হবে। নয়না জোরাজুরিতে ওদের সামনে চলে চলে তো এসেছে, কিন্তু সে কিছু নেবে না। না না, আর কি আমার কিছু লাগবে না রামসা। আমার বিয়েতে তুমি শাড়ি পরবে না? আমার শাড়ি আছে, নতুন কয়টা নাও প্লিজ। নতুন বউর তরফ থেকে। না রামসা, আমার লাগবে না, লাগলে নিতাম সত্যি। 10 দিন আগে বিয়েতে এসে এটাই অনেক, কিন্তু তাই বলে অন্যের টাকা শাড়ি তো কেন? একটা সুতাও নিতে পারবে না সে, তাহলে নিজের কাছে অস্বস্তি লাগবে। তার যা আছে তাতেই তার হবে, নিজের যা আছে তা নিয়ে নয়না খুশি। দান ওদের কথা শুনেও কিছু বলল না। মেয়েটার আত্মসম্মান প্রবল। 1 ঘন্টা যেতে না যেতে কল এসেছে, দায়ন অস্থির করে দিচ্ছে, কিন্তু রামসা এখনও অর্ধেক কেনাকাটা বাকি। দায়ন কল তুলে ধরে গেল। সে ফোনে কথা বলে ফিরে আসলো। এমন সময় কোত্থেকে একটা মেয়ে এসে আচমকা ওকে ট্রায়াল রুমে টেনে নিল। আর ঘটনাচক্রে দৃষ্ট নয়না দেখে ফেলল। অবিশ্বাস্য চোখেও চোখ বড় হয়ে গেছে ওর। মেয়েটা ঈগল পাখির মতো ছু মেরে ছেলেটাকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। এরা ভরা শপিং মলে এসব চলছে, আল্লাহ জানে। ট্রায়াল রুমে গিয়ে কী কী কাণ্ড করছে। ঘৃণায় নয়নার গা গুলিয়ে উঠল। তার হতভম্ব ভাব কাটার আগে পায়েল এসে জিজ্ঞেস করলো, দায়ান আবার কোথায় গেল? এখানেই তো ছিল এতক্ষণ। এই নয়না, দায়ানকে দেখেছিস তুই? আপুর প্রশ্নে কেন যেন নয়নার রাগ উঠে গেল। এই চরিত্রহীনের লোকের কথা আপু তাকে জিজ্ঞেস করছে কেন? সে কি লোকটাকে নিয়ে বসে থাকে? এই লোকের খবর সে জানবে কেন? নয়না বুঝতে পারছে না আসলে এটা কি তার রাগ নাকি ঘৃণা। চোখের সামনে নোংরামি দেখে তা সহ্য করতে পারছে না। একটা মানুষ এত চরিত্রহীন হয় কিভাবে? আশ্চর্য। নয়না বুঝলো সে অযথা এই লোকটাকে নিয়ে ভাবছে। তার তো কোনো কিছুই যায় আসে না, লোকটা যা খুশি তা করুক, তার কি? নয়না সহজ গলায় উত্তর দিল, আমি দেখব কেন? দেখিস নি? নয়নার মাথায় শয়তানি বুদ্ধি কাজ করলো। কিছুটা রহস্যর সঙ্গে বলল, দেবরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি এক কাজ করতে পারো। পায়েল কিঞ্চিত কপাল কুঁচকে জানতে চাইল, কী কাজ? দেখো কি কোনো মেয়ের সাথে ভুল করে ট্রায়াল রুমে ঢুকে গেছে কিনা। শপিং মলে চিপা চাপায় দেখতে পারো। বলা তো যায় না, তোমার দেবর তো আবার মানবতার পাহাড়। ড্রেস চেঞ্জ করতে গিয়েও মেয়েদের সাহায্য করতে পারে। এতটুকু জোরে বলে শেষের কথাগুলো বিড়বিড় করে বলল, শর্ট টপস, মিনি স্কার্ট, নিচে মেয়েদের পাতলা কোমর, চিকন ঠ্যাঙ্গে চোখ সেঁকে নিচ্ছে। বেশ বেটা দুশ্চরিত্র লুচ্চা। পাল নয়নার কথা আগামাতা বুঝতে না পেরে অদ্ভুত চোখে নয়নার দিকে তাকিয়ে আছে। আর তখনই দায়ন মেয়েটাকে ট্রায়াল রুম থেকে বেরিয়ে এলো। নানা ওদের দিকে দেখে বলল, এই যে তোমার কচি দেবর এসে গেছে, হারিয়ে যায়নি। পাল নয়নার চোখে ইশারায় লক্ষ্য করে তাকালো। নয়নের পাশে একটা মেয়েকে দেখে ওর অনুসন্ধানী হয়ে উঠেছে। দায়ন দূরে থেকে বাবিকে নয়নাকে দেখলো। নয়নার তিরস্কারের দৃষ্টি বুঝে ওর অসুবিধা হলো না। দায়নের মেজাজ খারাপ হয়ে গেল। এই মুহূর্তে কিছু করার নেই তার। নেহা এভাবে হুট করে কাণ্ডটা করে ফেলবে ভাবিনি। নেহা যে এখানে আসবে এটাও তো সে জানতো না। দায়নের মুখের ভাব থমথমে কিছু, কিন্তু নয়নার মুখে হাসি খুশি। ওরা কাছে এসে দাঁড়াতে নয়না অন্যদিকে সরে গেল। পায়েল মেয়েটাকে দেখে সরাসরি জিজ্ঞেস করলো, ওকে? দায়ন কিছু বলতে হলো না, নয়না নিজেই উত্তর দিল, আমার বন্ধু। দায়নের সাথে মেয়েটাকে পাইলে একদমই ভালো লাগলো না। এই ছেলের কি চোখের সমস্যা? কাদের কাদের বান্ধবী বানায়? বান্ধবী বানানোর আগে একবার দেখে নেবে না? নেহা নিজেই সবার সাথে পরিচিত হলো। নেহা ভাইয়ের বান্ধবী জেনে রামসা বলল, তুমি ভাইয়ের বন্ধু? তোমাকে আগে কোনো দিনও দেখিনি। আমি নিউ ইয়র্কে ছিলাম, 1 উইক হবে দেশে ফিরেছি। ও, দায়ান বোনের বিয়ে হচ্ছে শুনে নেহা দায়ানকে বলল, বোনের বিয়ে দিচ্ছ? আমি কিন্তু ইনভিটেশন পাইনি। দায়ান দায়সারাভাবে উত্তর দিল, তুমি দেশীয় ছাত্র, আমি জানতাম না, এখন তো জেনেছ। রামসা ভাইকে লক্ষ্য করে নিজেই হেসে বলল, তোমার দাওয়াত রইল নেহা, তুমি আমার বিয়েতে এসো। থ্যাঙ্কস ডিয়ার। তুমি না বললেও আমি আসতাম। দায়ানের সাথে আমার সম্পর্কটাই এরকম। নয়না আফসানা ভাবির সাথে দাঁড়িয়েছিল। এসব দেখে ওর মজাই লাগছে। চরিত্রহীন লোকটার মুখ আমার চুপসে আছে দেখে আরও মজা লাগছে। নেহা মেয়েটার সেই গায়ে পড়া স্বভাবের, একেবারে জোকের মতো চিপকে আছে। মনে হচ্ছে রক্ত চষে নিয়ে তবেই ছাড়বে। নয়না আফসানা ভাবির কানে কাছে জিজ্ঞেস করলো, কাহিনী কী ভাবি? আফসানা ভাবি ওর মধ্যেই ফিসফিসিয়ে বলল, আমি নিজেও সঠিক জানি না, তবে অবস্থা থেকে মনে হচ্ছে দেবরজি পুরনো প্রেমিকা, মাঝে হয়তো যোগাযোগ ছিল না, এখন আবার খাতির জমাতে চাচ্ছে। নয়না শব্দ করে হেসে ফেলতে গিয়েও হাসি দিল না।
হাসি গিলে নিল। পুরোপুরি হাসি বন্ধ করতে না পেরে ঠোঁট টিপে হেসে বলল, উপস ভাবি, পুরনো প্রেমিকা ফিরে আসায় আপনার দেবর মনে হয় খুশি হয়নি। এটা পাবলিক প্লেস বলেই হয়তো নায়না এখনও চুপ আছে। ওর মুখটা দেখো, রাগে থমথম করছে। এই মেয়ে আমাদের বাড়িতে এলে কি কাণ্ড ঘটবে কে জানে। নয়না মনে মনে দোয়া করলো এই মেয়ে যেন রামসার বিয়েতে আসে। নাক কাটা আসল নাটকটা তখনই হবে। আহারে বেচারা, ভালোবাসার পাখি ফাঁকি দিয়ে নিউ ইয়র্ককে উড়াল দিয়েছিল, এখন পাখি ফিরে এসে স্বইচ্ছায় খাঁচায় বন্দি হতে চাচ্ছে। পাখিটা ক্ষমা করে দিলেই তো হয়।